back to back horror stories. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মেসের দরজা ঠেলে কালীপদ দাদুকে ঢুকতে দেখে আমরা হই হই করে উঠলাম। যথারীতি রোববার সন্ধ্যায় আমাদের আড্ডা বসেছে। আজকে আড্ডার বিষয় ভূত। এমন সময় দরজায় কালীপদ দাদুর দীর্ঘ শরীরটা দেখে আমরা আনন্দে লাফিয়ে উঠলাম। অশ্রুত বলল, দাদু, আপনার কথাই তো মনে পড়ছিল। ভূতের আড্ডা জমে উঠেছে। এবার শুধু আপনার গল্প চাই। কালীপদ দাদু একটা চেয়ার টেনে নিয়ে বসলেন, সিগারেট জ্বালালেন। তারপর একটা টান দিয়ে বললেন, কি রান্না হচ্ছে আজ? তেলাপিয়া মাছ? আমি ঘাড় নাড়লাম। কিভাবে বুঝলেন? মৃদু হাসলেন দাদু। আমি টের পাই, আমার আশেপাশে কোথাও তেলাপিয়া রান্না হলে আমার নাকে গন্ধ আসে। আমরা জড়সড় হয়ে বসলাম। দাদু গল্প শুরু করেছেন। সিগারেটের শেষ টান দিয়ে দাদু গল্পে ঢুকলেন। অথচ জানিস, আমি তেলাপিয়া মাছ খাই না পাক্কা 30 বছর। হ্যাঁ, এত দীর্ঘদিনের অনভ্যাসে মানুষ তো নিজের প্রেম ভুলে যায়, কিন্তু আমি তেলাপিয়া মাছ ভাজার গন্ধ আজও ভুলতে পারলাম না। তারপর দাদু একটু থেমে বললেন, তখন আমি বহরমপুরের একটা স্কুলে চাকরি করি। 1992 সাল। একটা একতলা বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতাম। আষাঢ় মাসে এক শনিবার বিকেলে বাজার করতে বেরিয়েছি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর থেকে থেকে দমকা হাওয়া দিচ্ছে। তখন বর্ষাকাল, মানে বাজার ভর্তি ইলিশ। দাম ছিল বেশ কম। তার উপর বহরমপুরের বাজারগুলোতে তখন গঙ্গা পদ্মা 2 নদীরই তাজা ইলিশ পাওয়া যেত। একটা 1.5 কিলো সাইজের একটা ইলিশ কিনবো করছি, এমন সময় পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বরের আওয়াজ পেলাম। ইলিশ ছাড়, তেলাপিয়া নে। আমি তো তখন চমকে পিছন ঘুরলাম। ও বাবা, দেখি অরণ্য দাঁড়িয়ে, হাতে একটা নীল রঙের সুটকেস। জিজ্ঞাসা করলাম, তুই কোত্থেকে? অরণ্য আমার কলেজ বেলার বন্ধু, সাউথ কলকাতার ছেলে। পড়াশুনো চুকিয়ে একটা তেল কোম্পানিতে চাকরি নিয়ে গুজরাট চলে গিয়েছিল। তারপর আর কোনো যোগাযোগ ছিল না। বিনা নোটিশে ওকে শনিবারের আলসে বিকেলে বহরমপুরের বাজারে দেখে খানিক অবাকই হয়েছিলাম। মুচকি হেসে অরণ্য বলল, আমেদাবাদ থেকে। আমি বললাম, এখানে কোথায় উঠেছিস? অরণ্য বলল, এখনো উঠেনি, তবে তোর জন্য ওয়েট করছি। একবার ভাবলাম জিজ্ঞাসা করি আমার ঠিকানা অরণ্যকে কে দিল, কিন্তু অভদ্রতা হবে ভেবে চেপে গেলাম। প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম, ইলিশ ছেড়ে তেলাপিয়া নিতে কেন বললি? অরণ্য বলল,
ইলিশ তো খেলাম ধ্রুবর ফ্ল্যাটে গত পরশু। জানিস তো, গুজরাটে মাছ পাওয়া যায় না তেমন। এত বছর ওখানে থেকে মাছ না খেয়ে কেমন যেন হাঁপিয়ে গিয়েছিলাম ভাই। তাই বাংলায় ফিরে ইচ্ছে মতো মাছ খাচ্ছি। এই তো পরশু ধ্রুবর ফ্ল্যাটে গেলাম, ইলিশ খেলাম। আবার কালকে প্রসন্নের বাড়িতে গেলাম জিরে বাটা দিয়ে পাকা রুই মাছের ঝোল খেতে। আজকে বড্ড তেলাপিয়া খেতে ইচ্ছে করছে কালীপদ। কাল বাড়ি যেতে হবে, আর মাছ খেতে পাবো না ভাব। আমি অবাক হলাম, বাঙাল বাড়ির ছেলে বাড়ি ফিরে মাছ খেতে পারবে না। হেসে বললাম, তোর ফ্যামিলি কোনো দীক্ষা নিয়েছে নাকি রে? আমার কথা শুনে অরণ্য করুণ চোখে তাকালো আমার দিকে। ওর চাহনিতেই আমি উত্তর পেয়ে গেলাম। আর কথা না বাড়িয়ে ইলিশ কেনা মুলতুবি রেখে কিলোখানেক জ্যান্ত তেলাপিয়া মাছ কিনে নিলাম। আর কিনলাম বেগুন। অরণ্যই বলল, গোটা জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন মাখা তেলাপিয়ার পাতলা ঝোল খাবে। খাওয়ার টেবিলে আড্ডাটা জমে উঠল আমাদের। অরণ্য ওর আমেদাবাদের গল্প বলল, আর আমি বললাম কেন পিএইচডি ছেড়ে আমি এই স্কুলের চাকরিতে এসেছি। ঘন্টা তিনেক গল্প করে 12:30টার দিকে ঘুমোতে গেলাম আমরা। পরদিন একটু দেরি করেই ঘুম ভাঙল আমার। ঘর থেকে বেরিয়ে অরণ্যর ঘরে গিয়ে দেখি, ও বাবা, বিছানা তো পরিপাটি করে সাজানো। অরণ্যও ঘরে নেই, ওর সঙ্গী সেই সুটকেসটাও নেই। বাথরুমে গিয়ে দেখলাম না, সেখানেও তো নেই। 2-3 বার নাম ধরে চিৎকার করে ডাকলাম, অরণ্য, অরণ্য, এই অরণ্য। তাও কোনো সাড়া এলো না। ভাবলাম, ছেলেটা কি সকালে হাওয়া খেতে গেল? কিন্তু সুটকেস নিয়ে কে হাওয়া খেতে যায়? নাকি আমাকে না জানি কেটে পড়ল? কোথায় যে অরণ্য গিয়েছিল তা জানতে পারলাম সেদিন সন্ধ্যাবেলায়। ধ্রুব টেলিফোন করে বলল সবটা। 3 দিন আগে আমেদাবাদের ফ্ল্যাটেই রহস্যজনকভাবে অরণ্য মারা গিয়েছে। পুলিশ শুরুতে ভেবেছিল খুন, পরে পোস্টমর্টেম করে জানা গেল আত্মহত্যা। ফর্মালিটিস যা ছিল সেই সব সেরে আজ দুপুরে ওর ডেড বডি কলকাতায় আনা হয়েছে। ধ্রুব একটা ঢোক গিলে বলেছিল, ভাই ভাই, তুই বিশ্বাস করবি কিনা জানি না, 3 দিন আগেই অরণ্য আমার ফ্ল্যাটে এসেছিল, ইলিশ মাছ খেলো আমার চোখের সামনে। তোর বৌদিও দেখেছে। কি করে সম্ভব এটা? আমি আর কি বলবো ধ্রুবকে, কি করে সম্ভব সে তো আমিও বুঝতে পারছি না। কাল রাতেই তো আমি আর অরণ্য জমিয়ে আড্ডা মারলাম। সেই দিন থেকে আমি আর তেলাপিয়া মাছ খেতে পারি না। একটা ধোঁয়াশটে গন্ধে নাক একেবারে বুজে আসে। গল্পটা শেষ করে আর একটা সিগারেট জ্বালালেন দাদু। দুটো লম্বা টান দিয়ে বললেন, তাও ভালো,
এই ঘটনার পর আমার তেলাপিয়া খাওয়া বন্ধ হয়েছে। ধ্রুবর তো আবার ইলিশ মাছ। ছেলেটা গত 30 বছর ইলিশই খেতে পারে না, ভাব একবার। ডিনার সেরে আবার জমিয়ে বসলাম সবাই। কালীপদ দাদু আলু সেদ্ধ ডাল দিয়েই খেলেন। তেলাপিয়া মাছের ঝোলের দিকে ফিরেও তাকালেন না। একটা পান মুখে দিয়ে অশ্রুতের বিছানায় কাত হয়ে শুয়ে দাদু বললেন, আমি কখনো যদিও ভূত দেখিনি, মানে গল্পে যেমন ভূতের বর্ণনা থাকে তেমন আর কি। মূলোর মতো দাঁত, কুলোর মতো কান, বিনা কারণে মানুষকে ভয় দেখাচ্ছে, ঘাড় মটকাচ্ছে, শূন্যে হাত ঘুরিয়ে মন্ডা মিঠাই এনে দিচ্ছে, তাদেরকে দেখিনি। তবে যাদেরকে আমি দেখেছি তারা কেউই ওরকম ভূত নয়। যেন দিব্যি মানুষের মতো হাব ভাব, কথাবার্তা, শুধু শুধু দেহে প্রাণটুকু নেই। তার বদলে আছে প্রকৃতির কোনো এক রহস্যময় শক্তি যা ওদের প্রাণহীন জাগিয়ে রেখেছে। 3 বছর কাজ করার পর স্কুলের চাকরিতে ইস্তফা দিয়ে ওই মাস দেড়েকের জন্য বালুরঘাট চলে গিয়েছিলাম, বুঝলি। আমার স্কুলের বন্ধু চয়ন বিয়ের পর ওখানেই থাকতো। চয়নের বউ ওর শ্বশুরের একমাত্র মেয়ে বলে কথা। বিয়ের পর মেয়েকে কাটছাড়া করতে চাননি তিনি। একটা ব্যাংকে চাকরি নিয়ে চয়ন তাই বালুরঘাট চলে গিয়েছিল। আমি যখন গেলাম ততদিনে চয়নের শ্বশুর শাশুড়ি দুজনই গত হয়েছেন। আমাকে দেখে চয়ন বলল, ভালো হয়েছে তুই এসেছিস। এই দেখ না, আমি আর দীপা অনেকদিন ধরে নেপাল যাব করছিলাম। আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, তা তোমরা যাও, আমি এখানে 1.5 মাস ঘুমোবো। আমার কথা শুনে দীপা আর চয়ন বেশ কিছুক্ষণ আমাকে সাধাসাধি করে যখন বুঝলো আমি নড়বই না, তখন চয়ন বেজার মুখ করে বলল, ঠিক আছে, তাহলে একটা কাজ তোকে করতে হবে। আমাদের মাছের ভেড়িগুলো তোকে সব দেখিয়ে দিয়ে যাব। কারা কারা কাজ করছে সেটাও চিনিয়ে দিয়ে যাব। মাঝে মধ্যে একটু তদারকি করতে হবে আর কি। আমি সুন্দরবনের পাড় বাঙাল ছেলে, মাছের নাম শুনলে স্বর্গ দেখতে পাই। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। কাজ তেমন কিছু নয়, বুঝলি। সকাল সন্ধ্যে 2 বেলা গিয়ে একটু সব তদারকি করা, মানে দেখে আসা আর কি। খাবার দাবার ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, কাজের লোকেদের থেকে এই সব জেনে নেওয়া। বেশ মজা পেয়ে গেলাম কাজটায়। বাড়ি ছেড়ে আমি ভেড়ির একটা ঘরেই ঘুমোতে শুরু করলাম রাতে। আহা, সে কি জলো হাওয়া! সারা রাত ধরে স্রোতের মতো সেঁধিয়ে যেত শরীরের গভীরে, বুঝলি। একদিন রাতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ভেড়ির ঘরের দিকে যাচ্ছি। আকাশে পূর্ণিমার ভরা জোছনা। টর্চ না জ্বালিয়েও দিব্যি অনেক দূর অব্দি দেখা যাচ্ছিল। বস্তি ছাড়িয়ে কিছু দূর এগিয়ে একটা মরা সুপুরি গাছের তলায় ওই 3 মাথার মোড়ে এক বুড়োকে বসে থাকতে দেখলাম। রাত তখন কত, প্রায় 12টা হবে। এত রাতে এরকম প্রত্যন্ত মফস্বলের একটা বুড়ো বাইরে বসে আছে, ব্যাপারটা ঠিক সুবিধে ঠিকল না। বুড়োকে ডেকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে গো দাদু? বুড়ো মাথা তুলে আমার দিকে তাকালো, তারপর ভাঙা ভাঙা গলায় বলল,
ওরা খুব জ্বালায়, থাকতে দেয় না একদম। কারা? বুড়ো বলল, ওরা। ওদিকে আসো, দেখাচ্ছি। তখন আমার ভরা যৌবন। বর্ডার এরিয়ায় একটা শহরের রাত বিরেতে কত ধরনের নৃশংসতা অপেক্ষা করে থাকতে পারে তা আমি ভেবেও দেখলাম না। কয়েক সেকেন্ডের আলাপেই এক অচেনা অজানা বুড়োর পিছু পিছু হাঁটতে লাগলাম। বুড়ো আমায় একটা আলপথ ধরে নিয়ে যেতে লাগলো। প্রায় 20 মিনিট হাঁটার পর ওই আতরাই নদীর ধারে একটা ভাঙাচোরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা। ওই সে আমলের টিনের দোতলা বাড়ি রে, বুঝলি কিনা? জায়গায় জায়গায় চাল মরছে ধরে একদম ঝরে ঝরে পড়ছে। কাঠের দেয়াল অর্ধেক ক্ষয়ে গেছে বহু যুগ আগে। বাড়ির সামনের উঠোনটাও ঝোপ জঙ্গলে ভর্তি। উঠোন পেরিয়ে আমরা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আমার পিছনে অন্ধকার প্রেতের মতো জেগে আছে বাড়ির ওই বাদবাকি ঘরগুলো, আর সামনের উঠোনে ওই শিউলির মতো ঝরে পড়ছে ভরা জোছনা। এক অপার্থিব অনুভূতি। বুড়ো বলল, একটু দাঁড়াও, ওরা আসবে। বুড়োর কথা শুনে দাঁড়িয়ে থাকলাম চুপটি করে। তখনও আমার মাথায় আসেনি ওরা মানে কারা। কোনো গুন্ডা বদমাইশ, চোর ডাকাত, নাকি অন্য কিছু? বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। পুরনো বাড়ির ব্যবসা গন্ধে নাকটা কেমন যেন শিরশির করছে। ভাগ্যিস নদীর পাড়ের হাওয়ার কারণে বাড়িতে কোনো মশা ছিল না। একটা সিগারেট জ্বালালাম, আর ঠিক তখনই একটা বাইক এসে থামলো বাড়ির দরজায়। তিনটে আধঘোড়েল ছোড়া। হেডলাইটের আলোতে দেখলাম হাতে মদের বোতল। এইবার সবটা আমার কাছে বুদ্ধিগোচর হলো। বাড়িটা ফাঁকা থাকায় ওরা এখানে মদের আসর বসায়। বুড়োটার কথা বোধহয় কানেও তোলে না। আমি মৃদু পায়ে উঠোনে নামলাম। এতক্ষণে কিন্তু আমি ছেলেগুলোকে চিনতে পেরেছি। একটা চয়নদের পাড়ার ছেলে। আমাকেও ওরা দেখলো এবার, আর দেখি চমকে উঠে মদের বোতল লুকিয়ে নিল পিছনে। আমি হেসে বললাম, লুকোতে হবে না স্যার। লুকোচ্ছে আবার। একটা ছেলে বলল, এই কি কালিয়া, তুমি এখানে? আমি একটু ধমকের সুরে বললাম, আরে তোরা সে মদ খাবি খানা, কিন্তু লোকজনকে ডিস্টার্ব করছিস কেন? আরে এই বাড়ির বুড়োটা রাতে ঘুমোতে পারে না, রাস্তার ধারে বসে থাকে তোদের অত্যাচারে। ছেলেটা বলল, এই বাড়ির বুড়ো? সে তো 3 বছর আগে গন। আরে ওই জন্যই তো আমরা এখানে আসি, কেউ থাকে না এখানে। বুড়ো মারা গেছে তো, তুমি জানো না? এবার আমি চমকে উঠলাম। দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকালাম বারান্দার দিকে, যেখানে এইমাত্র আমি আর বুড়ো দাঁড়িয়েছিলাম। পূর্ণিমার রূপলি আলো উঠোনের ওপর প্রতিফলিত হয়ে আবছা উজ্জ্বল করে তুলেছে বারান্দা। দেখলাম ওই অস্পষ্ট আলোর ভিতরে একটা বুড়ো শরীর ক্রমশ অস্পষ্টতর হতে হতে একেবারে হারিয়ে গেল বাড়ির ভিতরের অন্ধকারে। সূর্যকে পেছনে রেখে দৈত্যের মতো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে গোলকন্ডা ফোর্ট, যেন সময়কে রক্ষা করছে নিজের মধ্যেই। অর্জুন আর অঙ্কন 2 বন্ধু ঘুরতে এসেছে গোলকন্ডা। ওরা জানে গোলকন্ডা ফোর্টে
এক অন্যরকম শব্দের ইঞ্জিনিয়ারিং আছে, যা ভারতের আর কোনো কেল্লায় দেখতে পাওয়া যায় না। ফোর্টে ঢোকার মুখে একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে যদি কেউ হাততালি দেয়, তবে অনেক দূরে অস্ত্র রাখার ঘরে সেই শব্দ পৌঁছে যায়। কেল্লায় ঢুকতেই অর্জুন বলে, ভাবতো সেই সময় দাঁড়িয়ে এমন অসাধারণ আর্কিটেকচারের নমুনা। এই বলে এগিয়ে যায় সেই বিশেষ জায়গাটার দিকে, যেখানে দাঁড়িয়ে হাততালি দিতেই তার ধ্বনি ছড়িয়ে পড়ে চারিদিকে। অঙ্কন আর অর্জুনের মুখে যেন যুদ্ধ জয় করার হাসি। ওরা দুজন এবার বাকি কেল্লার অলিগলি গুপ্ত ঘর ঘুরে ঘুরে দেখতে শুরু করে। এদিকে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। সেই পড়ন্ত রোদে কেল্লা আরো মায়াবী হয়ে উঠছে। সন্ধে হলে আর থাকা যাবে না, তাই অঙ্কন আর অর্জুন তাড়াতাড়ি পা চালাচ্ছে। ওদের ঘোরা প্রায় শেষ। এবার ওরা ঢোকে রানী মহলে। এখানেই কেল্লার মহিলারা থাকতেন। রানীমহল জায়গাটার জানলা প্রায় নেই, তাই খুবই অন্ধকার। কিন্তু মাথার ওপর তাকিয়ে দেখলে বোঝা যায় সিলিংয়ে অনেক জটিল ডিজাইন করা। গাইড বুক বলছে এখানেই দেওয়ালে কান রাখলে পাশের ঘর থেকে বলা কথাও শোনা যাবে। অর্জুন গিয়ে একটা দেয়ালের কাছে দাঁড়ায়। অঙ্কনকে বলে, পাশের ঘরটায় গিয়ে দেওয়ালের কাছে ফিসফিস করে কথা বলবি, সব এখানে শুনতে পাবো। অর্জুন এবার দেওয়ালে কান লাগায়। এ এক অদ্ভুত অভিজ্ঞতা হতে চলেছে ওর। কিন্তু এ কি, অঙ্কনের গলা কোথায়? এ তো একটা মহিলার গলা, নরম মিষ্টি, কিন্তু কি এক চাপা দুঃখ আছে। অর্জুন শুনতে পায় সেই গলা বলছে, আবার এসেছো কেন? অর্জুনের বুক কেঁপে ওঠে। ও কি ভুল শুনছে? কাঁপা কাঁপা গলায় অর্জুন চেঁচিয়ে অঙ্কনকে জিজ্ঞেস করে, তুই কি কিছু বললি? অঙ্কন উত্তর দেয়, না, এখনো কিছু বলিনি। কেন? অর্জুন ভীষণই ভীতু প্রকৃতির। ও অঙ্কনকে ডেকে বলে, এখানে কান দে। ওরা দুজনেই এবার সেই দেওয়ালে কান পাতে। এবার কোনো ভুল হয় না। আবার সেই মেয়েলি গলা, আমায় সেই মরতে দিলে? অঙ্কনও ভয় পেয়েছে। তবু ও একটু হাসার চেষ্টা করে বলে, এ বোধহয় অন্য কোনো ঘর থেকে কেউ আমাদের সাথে মজা করছে। অর্জুন বলে, এই হায়দ্রাবাদ শহরে কে আমাদের সাথে বাংলায় কথা বলবে? না, আমার ঠিক ভালো লাগছে না, এখান থেকে চল। অঙ্কন আর কথা বাড়ায় না। ওরা তাড়াতাড়ি সেই ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু কেল্লার রাস্তা সহজ নয়। কয়েকটা অন্ধকার গলি পেরিয়ে তবে সামনের খোলা জায়গায় এসে পৌঁছানো যায়। ওরা দ্রুত পা চালায়। কিন্তু এ কি, আসার সময় তো এতগুলো গলি পেরোতে হয়নি। ওরা এবার দৌড়তে শুরু করে, অথচ বারবার রাস্তা ওদের ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় নিয়ে আসে। এবার ওরা শুনতে পায় মেয়েলি কান্নার আওয়াজ। সেই আওয়াজ যেন এ দেওয়াল থেকে ও দেওয়ালে ধাক্কা খাচ্ছে। অঙ্কন বলে, বুঝতে পারছি না, মনে হয় আমাদের কেউ ভয় দেখাতে চাইছে, আর তাই এই শব্দের প্রতিধ্বনি তৈরি করছে। অর্জুন বলে, কিন্তু কে আর কেনই বা করছে? অর্জুনের কথা শেষ হতেই ওরা আবার সেই গলা শুনতে পায়। আমি তো ভালোবাসতাম, বলো, তখন কি আর বুঝেছি ভাগ্য দেবতা আসলে এত নিষ্ঠুর? অঙ্কন বলে, কিন্তু আপনি কে? এবার আওয়াজটা আসে পাশের ঘর থেকে। আমায় এখন আর চিনতে পারছো না, না? আমি কিন্তু ঠিক চিনেছি তোমার বন্ধু ওই শয়তান ছেলেটাকে। আমার কথার উত্তর দাও, বলো আমায় মারলে কেন? না হলে এখান থেকে বেরোতে পারবে না। অর্জুন বলে, আমি তো আপনাকে চিনি না।
মেয়েলি গলাটা এবার হিস হিসিয়ে ওঠে। মজা করছো আমার সাথে? নবাব মারা যাওয়ার পর তুমিই তো আমায় বের করে দিয়েছিলে এই কেল্লা থেকে, মনে নেই? কি অপমান তুমি আমায় করেছিলে! সকলের সামনে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলে। তার জ্বালা আর তুমি কি জানবে? কোথায় যেতাম আমি? কে আশ্রয় দিত আমায়? শুধু ক্ষমতার লোভ। সেই লোভে নবাব যে হিরে আমায় উপহার দিয়েছিল সেটাও তুমি কেড়ে নিয়েছিলে। অর্জুন চিৎকার করে বলে, না না, আমি সে নই। খানিকক্ষণ সব চুপচাপ। এমন সময় আবার শোনা যায় সেই গলার আওয়াজ। এবার যেন সেই মহিলা নিজের সাথে নিজেই কথা বলছে। নবাব আমায় সত্যিই ভালোবাসতেন, বিয়ে করতে চেয়েছিলেন আমায়, কিন্তু আমার পোড়া কপাল, বিয়ের কদিন আগেই মারা গেলেন তিনি। তারপর তুমি সব ছাড়খাড় করে দিলে। আমি ঠিক বুঝতে পারছি সেই একই লোক আবার ফিরে এসেছে। আমায় অপমান করার শাস্তি তুমি আজ পাবে। এখান থেকে তুমি আর ফিরতে পারবে না। এই কথার সঙ্গে সঙ্গে ওদের চোখের সামনে নেমে এলো একেবারে কালো একটা পর্দা। দেওয়ালগুলো বোধহয় ওদের গিলে খেতে চাইছে। ওরা প্রাণ হাতে নিয়ে দৌড় লাগালো। পালাতে গিয়ে অঙ্কন একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ল। নিজেকে সামলে উঠতে গিয়েও উঠল না ও। নিচু হয়ে অঙ্কন জায়গাটা ভালো করে দেখল। তারপর অর্জুনের দিকে ফিরে বলল, এখান দিয়ে মনে হচ্ছে একটা গুপ্ত রাস্তা আছে। হামাগুড়ি দিয়ে যেতে হবে। অনেক দূরে আলো দেখা যাচ্ছে। আমার পেছন পেছন আয়। ওরা কোনো মতে হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করে। ওইটুকু জায়গায় মাকড়সার জাল সরিয়ে এগোতে গিয়ে ওরা হাঁপিয়ে যায়। পেছন থেকে তাড়া করে আসছে সেই কান্নার শব্দ। শরীরে সব শক্তি খরচ করে ওরা হামাগুড়ি দেয়। সেই পৈশাচিক শব্দ ওদের ধরে ফেললে আর বোধহয় নিস্তার নেই। দম বন্ধ হয়ে যাক, তবু এগোতে থাকে ওরা। হাত পা ছড়ে যায়, ওরা থামে না। কোনো মতে একটা ফাঁকা জায়গায় বেরিয়ে আসে দুজনে। সেটা একটা উঠোন। এখন প্রায় সন্ধে নেমে এসেছে। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে চারপাশ। কেল্লায় আর লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না। ওরা উঠে দাঁড়াতেই আবার শুনতে পায় সেই একই কণ্ঠস্বর, পালাচ্ছ কোথায়? এবার অঙ্কন বলে, শোনো, ভালোবাসা মানে হিংসা নয়। তুমি যদি শুধুই প্রতিশোধ নিতে চাও, কোনোদিন শান্তি পাবে না। নবাব নিশ্চয়ই চাইবেন না তোমার আত্মা এভাবে কেল্লায় ঘুরে বেড়াক। উনিও চাইবেন তোমার মুক্তি। এবার নারী কণ্ঠ বলে ওঠে, তোমার বন্ধুকে মেরেই আমার মুক্তি, না হলে আমার কোনো শান্তি নেই। অনেক দিন অপেক্ষা করেছি এই দিনটার জন্য। অঙ্কন এবার হতাশ হয়ে যায়। ও বুঝতে পারে না আর কি বলা উচিত। এই কেল্লার মাটিতেই বোধহয় ওর আর অর্জুনের শেষ লেখা আছে। তবু একবার শেষ চেষ্টা করতে ও বলে, নবাব তোমায় ভালোবাসতেন, এটা ভুলে যেও না। কথা বলা শেষ হতে না হতেই ওরা দেখতে পেল সামনে একটা আবঝা পুরুষ দাঁড়িয়ে আছে। তার মাথায় পাগড়ি, আর সেই পাগড়িতে জ্বলজ্বল করছে একটা হিরে। তার সাজ পোশাকও রাজকীয়। জামায় বসানো দামি মণিমুক্ত, আর কোমরে বাঁধা আছে তরোয়াল। অর্জুন বলে, এ আবার কি নতুন বিপদ? কিন্তু উত্তরের জন্য ওদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। সেই নারী কণ্ঠ বলে, নবাব, আপনি এসেছেন। কত বছর অপেক্ষা করেছি আমি আপনার জন্য। এতদিন তবে কোথায় ছিলেন? আজ আপনি সত্যিই এলেন। আর এখানে থাকবো না আমরা। চলুন অন্য কোথাও চলে যাই।
আপনি আর আমি, ওই ছেলেটা ঠিকই বলেছে। আপনি আসাতেই আমার শান্তি, আর আমার কান্না পাচ্ছে না, রাগ হচ্ছে না। এই বোধহয় আমার মুক্তি। এরপর সেই নারী কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে যায়, আর তার সাথে মিলিয়ে যায় নবাবের ছায়ামূর্তি। অর্জুন আর অঙ্কন একে অন্যের দিকে তাকায়। কেউ কোনো কথা বলতে পারে না, আর বোধহয় কেউ ওদের পেছনে তাড়া করবে না। এই অকল্পনীয় প্রেম কাহিনী চোখের সামনে দেখার পর ওরা ফেরার রাস্তা ধরে। অনেক দিন আগের কথা। বাংলায় ব্রিটিশ রাজ তখন তার শিখরে বিরাজ করছে। জমিদারদের অত্যাচারে বাঙালি কৃষকদের অবস্থা খুবই সঙ্গীন। সেই সময় সুন্দরবনের কাছে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম মহিষপুর। সেখানে রাজত্ব চলত জমিদার রুদ্রপ্রসাদ চৌধুরীর। তিনি ছিলেন যেমন লোভী তেমনি নিষ্ঠুর। তার জ্বালায় গ্রামবাসীদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। নিজের ছাড়া আর কারোর ভালো তার সহ্য হতো না। সেই গ্রামেই বাস করত এক কবিরাজ। তার মেয়ের নাম মীরা। মীরা ছিল যেমন সুন্দরী তেমন দয়ালু। গোটা গ্রামের নয়নের মণি ছিল মীরা। মীরা ভালোবাসত অর্জুনকে। অর্জুন ছিল সেই গ্রামেরই কামার। শক্তিতে গ্রামের কেউ তার সাথে পারত না। এমনিতে রকচটা স্বভাবে, কিন্তু মীরার কাছে এলে একদম শান্ত। ওরা ম্যানগ্রোভের জঙ্গলের পাশে একটা জায়গায় দেখা করত, আর একসাথে সেই গ্রাম ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকার স্বপ্ন দেখত। কিন্তু জমিদারের নজর এড়াবে কার সাধ্য? যা হওয়ার তাই হল। একদিন রুদ্রপ্রসাদের নজর পড়ল ওই মীরার ওপর। মীরা তার প্রেম প্রস্তাব ফিরিয়ে দিতে রুদ্রপ্রসাদ রুদ্রমূর্তি ধারণ করলেন। একদিন রাতে পেয়াদা গিয়ে অর্জুনকে তার ঘর থেকে তুলে আনল। তার মাটির বাড়ি জ্বালিয়ে দেওয়া হল। অর্জুনের বিরুদ্ধে অভিযোগ সে জমিদার বাড়িতে চুরি করেছে। সকলেই আসল ঘটনা বুঝতে পারল, কিন্তু জমিদারের ভয়ে কেউ মুখ খুলল না। পরের দিন অর্জুনকে নিয়ে আসা হলো গ্রামের মাঠে। সকল গ্রামবাসী সেই মাঠ ঘিরে দাঁড়িয়ে আছে। রুদ্রপ্রসাদ হুকুম করলেন, তোমার অপরাধের জন্য ফাঁসি হবে, বুঝলে? সেই মাঠের মধ্যেই অর্জুনকে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো একটা গাছের কাছে। তারপর তার গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো সেই উঁচু গাছ থেকে। অর্জুন মারা যাওয়ার আগে চিৎকার করে বলল, প্রেম কখনো মরে না মীরা, আমার জন্য অপেক্ষা করি। অর্জুন মারা গেল। এসবের পরেও রুদ্রপ্রসাদের ইচ্ছা পূরণ হল না। মীরা কোথায় যে পালিয়ে গেল কে জানে। কয়েকদিন পর তার পচা গলা দেহ সেই ম্যানগ্রোভের জঙ্গলের পাশের কাদার মধ্যে উদ্ধার করা হল। এরপর মহিষপুরে যেন মড়ক লাগল। পরপর কয়েক বছর বন্যা হওয়ায় ধানের ফলন একদম তলানিতে এসে ঠেকল। কি এক অজানা রোগে গ্রামবাসীদের গরু মরতে শুরু করল। সকলে বলতে লাগল, মীরা আর অর্জুনের অভিশাপের ফল এটা। জমিদার রুদ্রপ্রসাদ নিজেও অসুস্থ হলেন। যে জমিদার বাড়ি এককালে গম গম করত, তা এখন একেবারে নিস্তব্ধ। রুদ্রপ্রসাদ অবস্থা বেগতিক বুঝে ওঝা তান্ত্রিক কিছুই ডাকতে বাকি রাখলেন না। সবাই একে একে এলো।
অনেক রকম আচার অনুষ্ঠান করলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। গ্রামের অবস্থা আরো খারাপ হতে থাকলো। একদিন ঝড়জলের রাতে রুদ্রপ্রসাদের ভাগ্য নির্ধারণ হয়ে গেল। নিজের ঘরে বসে যখন তিনি সুরা পানে ব্যস্ত, তার লণ্ঠনের আলো কয়েকবার দপদপ করে নিভে গেল। জানলা দিয়ে ঠান্ডা বাতাসের সঙ্গে ভেসে এলো নুপুরের শব্দ। কাঁপা কাঁপা গলায় রুদ্রপ্রসাদ জিজ্ঞাসা করল, কে কে আছে? ঘরে কে আছে? দরজাটা একটু ফাঁক হতেই মীরাকে দেখতে পেল রুদ্রপ্রসাদ। তার চোখে মনই নেই, তার বদলে আছে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। তার একটু পরেই অর্জুনকেও দেখতে পেল রুদ্রপ্রসাদ। অর্জুনের মাথাটা একদিকে অদ্ভুতভাবে হেলে গেছে। গলার কাছে জমাট বাঁধা রক্ত দেখে বোঝা যায় ফাঁসির দড়িটা ওখান দিয়েই গিয়েছিল। অর্জুন বলল, আজ তোমার উত্তর দেওয়ার পালা জমিদার। রুদ্রপ্রসাদ বুঝল আজ ও আর কিছুতেই বাঁচবে না। ও তবু কয়েকবার আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলে বৃথাই হাত পা ছুড়ল। পরের দিন গোটা গ্রামে খবর রটে গেল বুড়োটা মরেছে। ইংরেজ ডাক্তার নাড়ি পরীক্ষা করে জানিয়ে দিলেন হৃদরোগেই মরে গেছে জমিদার রুদ্রপ্রসাদ। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হল না। মীরার বাবা অর্থাৎ রতন কবিরাজ একদিন ম্যানগ্রোভের জঙ্গল পেরিয়ে কোথায় যেন একটা যাচ্ছিল। ঠিক তখনই ওর পায়ের কাছে দুটো পাতা এসে পড়ল। প্রথমটায় রতন অতটা পাত্তা দেয়নি, কিন্তু আবার কিছু দূর যেতেই একই ব্যাপার। আশেপাশে দেখে রতনের একটু ভয় করল। তবে কি মীরা সত্যিই ভূত হয়ে ফিরে এলো নাকি? জমিদার মারা যাওয়ার পর সবাই সে কথা বলছে বটে, কিন্তু রতন জানে আসল সত্যিটা। রুদ্রপ্রসাদের রান্নার ঠাকুরের সঙ্গে সাঁট করে প্রতিদিন তার খাবারে একটু একটু করে শিকড় বাকড় বেটে মিশিয়ে দিয়েছে রতন। সেসব পেটে গেলে মানুষের চোখের সামনে ভেসে ওঠে তার সবচেয়ে ভয়ের ঘটনাগুলো। আর ওরকম ভয় পেলে সে লোকের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে বাধ্য। গ্রামের লোকে চাই বলুক, রতন জানে আসল ঘটনাটা কি ঘটেছে। তাই মীরার ভূত হয়ে ফিরে আসার গল্পে রতন অন্তত বিশ্বাস করে না। রতন সেখানে দাঁড়িয়ে যখন সেই সব ভাবছে, হঠাৎ কোথা থেকে এক দমকা বাতাস এসে হাজির। সেই বাতাসে কেউ স্পষ্ট রতনের কানে কানে বলে গেল, আমিও এর শেষ দেখে ছাড়বো রতন, এর শেষ দেখে ছাড়বো। গলাটা জমিদার রুদ্রপ্রসাদের মতো লাগলো কেন? রতন এটা ভেবেই শিউরে উঠল। বিবেক যেদিন প্রথম ভূতটাকে দেখে সেদিনটা অমাবস্যা। একেবারে ভূত দেখার মতো একটা দিন বটে। সকাল থেকে বৃষ্টি আর সারা আকাশ মেঘলা করে আছে। সন্ধে হতে বৃষ্টি থেমেছে, তবু ঝোড়ো হাওয়ার কোনো বিরাম নেই। তার মধ্যেও বিবেককে বেরোতে হয়েছিল খানিক বাধ্য হয়েই। ওর পরের দিনই বিকমের ফাইনাল পরীক্ষা। এদিকে একটা বই ওর লাগবেই। সেটা খেয়াল পড়েছে দুপুরে। ওদের গ্রামে কেউ খুব একটা কলেজ টলেজে পড়ে না।
তাই কারোর কাছেই বইয়ের হদিশ পাওয়া দুষ্কর। আর সারা দিন ঝড়জল গেছিল। ইন্টারনেটের অবস্থাও তথৈবচ। সবেধন নীলমণি ওদের গ্রামের একখানা লাইব্রেরি, তাই সন্ধে বৃষ্টি থামলে বইয়ের খোঁজে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিল বিবেক। লাইব্রেরিয়ান অতনুবাবু বিবেককে চেনে, তাই ওকে দেখেই শটান হয়ে বললেন, হ্যাঁ তুমি উপরে চলে যাও, দেখো পাও কিনা। বিবেকও আর কথা না বাড়িয়ে উপরে চলে যায়। র্যাকের অবস্থা ভাঙাচোরা, তার মধ্যে ঝুল আর মাকড়সার জাল সরিয়ে কোনো মতে বইটার খোঁজ চালাচ্ছিল বিবেক। একটা মোটে টিমটিমে হলুদ আলো, তাই সব মিলিয়ে কাজটা মোটেও সুখকর নয়। হঠাৎ শরীরে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করায় বিবেক ঘুরে তাকালো। তখনই একটা ফিসফিসানির শব্দ ভেসে এলো ওর কানে। কেউ একজন বলল, এখানে তো তোমার আসার কথা নয়। গলাটা শুকনো আর ভাঙা ভাঙা, যেন ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে। বিবেক চকিতে ঘুরে দাঁড়ালো। দেখতে পেল এক কোণায় একটা ভয়ঙ্কর দেখতে লোক দাঁড়িয়ে আছে। তার এক মুখ দাড়ি, লোকটার গায়ের চামড়া ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো, আর তার দৃষ্টি শূন্য। বেরিয়ে যাও এখান থেকে, হিস হিসে গলায় লোকটা বলল। আর কাউকে বলবে না আমায় দেখেছ। যদি বলো তবে সেটাই হবে তোমার শেষ দিন। বিবেকের বুকটা ভয়ে কাঁপছিল। তবুও অনেক কষ্টে সে সাহস জুটিয়ে বলল, আপনি কে, কি চান? লোকটা একটু এগিয়ে এলো। কি চান মানে? বুঝতে পারছো না আমি ভূত? কথাটা শেষ করেই লোকটা হাওয়ায় মিলিয়ে গেল। বিবেক একা তখনও ওই দম বন্ধকর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এরপর কিছুদিন কেটে গেল। বিবেক কিছুতেই ওই ভূতটার কথা ভুলতে পারছে না। ঘন কালো মেঘের মতো ওর মনের ভিতর বাসা বেঁধেছে দুর্ভাবনা। ওর কিছুতেই ঘুম আসে না। রাতে উঠে বাথরুমে যেতে গেলে মনে হয় এই বুঝে অন্ধকার থেকে বেরিয়ে এলো ভূতটা। কয়েকদিন পর থেকে তো ঘুম পুরোপুরি বন্ধ হয়ে গেল। বিবেক কাউকে কিচ্ছু বলেনি, কিন্তু মনের মধ্যে ওই ভূতটার কথা ওকে কুরে কুরে খেতে লাগলো। বিবেক বুঝল এভাবে হবে না। ওর ছোটবেলার বন্ধু নন্তু, তাকে অন্তত সমস্তটা খুলে বলতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। সেদিন সন্ধেবেলাতেই হারুদার চায়ের দোকানে নন্তুকে পুরো ঘটনাটা খুলে বলল বিবেক। নন্তু ডাকাবুকো ছেলে। সবটা শুনেই সে লাফিয়ে উঠল, বলল, হ্যাঁ বলিস কি রে, এবারটাকে তো ধরতে হবে। বিবেক বলল, না ভাই, ছেড়ে দে না, কি লাভ, কারোর তো কোনো ক্ষতি করেনি। নন্তু তবুও নাছোড়বান্দা, বলল, আরে আমার জেঠু ভূত তাড়ানোর মন্ত্র জানে, আমি ওর থেকে মন্ত্র শিখে আসবো, তারপর তুই আর আমি মিলে যাব আগামী শুক্রবার রাতে। শোন, ওই দিন অমাবস্যা, ঘোষেদের মাঠের ধারে ঠিক রাত 11টায় আমার জন্য অপেক্ষা করবি, কেমন? বিবেকের মন থেকে সায় নেই, কিন্তু ও পুরো ব্যাপারটার একটা শেষ দেখতে চায়। তাই বলল, আচ্ছা।
সেদিন রাতে ঘোষেদের মাঠের ধারে বিবেক দাঁড়িয়ে আছে তো আছেই, নন্তু আর আসে না। রাত যখন প্রায় 12:30, মশার কামড় খেতে খেতে ও অতিষ্ঠ হয়ে গেছে, তখনই ঘটল ঘটনাটা। সেই শুকনো ভাঙা গলা কানে এলো বিবেকের। আমি তোকে বারণ করেছিলাম, তাও তুই লোককে বললি কেন? ও ছোঁড়াকে আমি শেষ করে দিয়েছি। আমার পিছনে লাগা, এরপর তোর পালা। যা, মাঠের পিছনে আমবাগানে গিয়ে দেখ। বিবেক আশেপাশে কাউকে দেখতে পেল না। ও সাইকেলটায় উঠে আমবাগানের দিকে চালিয়ে দিল। ওর বুকে তখন হাতুড়ি পিটছে, কিন্তু ভয়ের থেকেও বেশি হচ্ছে নন্তুকে নিয়ে ভাবনা। আমবাগানে পৌঁছে মোবাইলের টর্চ জেলে বিবেক দেখতে পেল নন্তু পড়ে আছে মাটিতে। ওর মুখ যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে। বিবেক হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করল, নন্তু কি হয়েছে? নন্তু কি হয়েছে? নন্তু কোকিয়ে উঠে বলল, সাপে কেটেছে ভাই, সাপে কেটেছে ভাই, সাপে। তারপর নন্তুকে নিয়ে শত দৌড়াদৌড়ি সার হলো। ওকে বাঁচানো গেল না। এরপর বিবেকের হাবভাব একদম পাল্টে গেল। গোটা গ্রাম যেন ওকে কেমন সন্দেহের চোখে দেখে। ও নিজেও আর বিশেষ বাইরে বেরোয় না। সব সময় একটা ভয় ঘিরে থাকে ওকে। কোথা দিয়ে যে সেই ভূত লক্ষ্য রাখছে ভগবানই জানেন। বিবেকের বাবা মা মারা গেছেন। কাকার কাছে মানুষ। কাকা একাই থাকেন, বিয়ে থা করেননি। একদিন কাকা বললেন, বিবেক, বিকম তো পাশ করলি, এবার কলকাতায় যা। কয়েকটা জায়গায় আমার চেনাশোনা আছে, একটা চাকরির চেষ্টা কর। বিবেক ভাবল তাই করবে। এর মধ্যে গ্রামে আরো কয়েকটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। ওদের প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে একদিন কি যে গন্ডগোল হলো কে জানে। সেই খাবার খেয়ে দুটো বাচ্চা মেয়ে বমি করতে করতে মারাই গেল। সেই স্কুলের হেড স্যারের বড় মেয়েটা একদিন ওই লাইব্রেরির পাশ দিয়ে রাতে বাড়ি আসছিল। সে মেয়ে পাগল হয়ে গেল। গোটা গ্রামেই একটা শোকের ছায়া। হঠাৎ যেন কারো অভিশাপ লেগেছে গ্রাম জুড়ে। বিবেক কিন্তু বুঝল যে এ সবই হচ্ছে ওই ভূতটার জন্য। ও ভাবল গ্রাম ছাড়ার আগে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। এতে ওর মৃত্যু হলেও হবে, কিন্তু এভাবে পালিয়ে যেতে বিবেক পারে না। বিবেক সোজা চলে গেল লাইব্রেরিয়ান অতনুবাবুর কাছে। ভূতের ব্যাপারে বলল না কিছুই। এ কথা সে কথায় ঘুরে ফিরে জানতে চাইল লাইব্রেরিতে কোনো ঘটনা ঘটেছিল কিনা। ও যা জানল তাতে ওর চোখ কপালে উঠেছে। প্রায় 30 বছর আগে হরিশ নামে এক লাইব্রেরিয়ান ছিল। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সে লাইব্রেরির কিছু দুর্মূল্য পুঁথি বিক্রি করে দিয়েছে। প্রাথমিক স্কুলের হেড স্যার এই অভিযোগ তোলেন। কিছুই প্রমাণ হয়নি, কিন্তু হরিশ গণপিটুনির হাত থেকে রেহাই পায়নি। তাতেই সে মারা যায়। তার বডির কোনো হদিশ মেলে না।
কানাঘুষ হয়ে শোনা যায় এই লাইব্রেরির নিচেই তাকে পুঁতে দেওয়া হয়েছিল। বিবেক জিজ্ঞেস করে, তুমি কখনো ভূতুড়ে কিছু দেখনি এখানে? অতনুবাবু উত্তর দেয়, না ভাই, আমি 7-5 থাকি না। তারপর গলা নামিয়ে বলে, ওই হেডমাস্টার লোকটা সুবিধের না। আমার মনে হয় ও বেটা নিজেই সরিয়ে হরিশের নামে দোষ চাপিয়েছিল। বিবেকের একটু মায়া হলো হরিশের জন্য, কিন্তু আর কারো ক্ষতি করার আগে হরিশকে আটকাতেই হবে। পরের দিন যখন বিবেক লাইব্রেরিতে এলো, ও তৈরি হয়েই এসেছে। নন্তুর জেঠুর সাথে কথা বলে ভূত ধরার সরঞ্জাম সঙ্গে রেখেছে ও। জায়গা মতো পৌঁছে বিবেক বলতে শুরু করল, হরিশ, আমি সব জানি। আমি তোমার ভালো করতেই এখানে এসেছি। তুমি আমার সামনে এসো। এই সময় বিবেক আবার দেখতে পেল হরিশকে। সেই একই ভয়ঙ্কর চেহারা। বিবেক বলল, আমি জানি তুমি মানুষের ক্ষতি করতে চাও না। আমার তাই কোনো ক্ষতি তুমি করনি, কিন্তু আমার কথা শোনো, তবেই তুমি মুক্তি পাবে। এই বলে ও পকেট থেকে একটা আয়না বের করে সেটা হরিশের দিকে তাক করে বিড়ি বিড়ি করে মন্ত্র আওড়াতে শুরু করলো, আর নুন ছিটোতে শুরু করলো মেঝেতে। হরিশ এবার হিস হিসে গলায় বলল, তুই আমাকে বোকা বানাচ্ছিস। ভালো কথা বলে আমায় আয়নায় বন্দি করতে চাস। আমার ক্ষমতা তুই জানিস। কিন্তু হরিশের মুখের কথা মুখেই রইল। ও আয়নার ভেতরে হারিয়ে গেল। নিশ্চিন্ত মনে আয়নাটা কাপড়ে মুড়ে বাড়ি নিয়ে এলো বিবেক। কিন্তু কাপড়টা খুলে আয়নাটা টেবিলে রেখেই চমকে উঠল ও। একি, আয়নার হরিশ ঠিক ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। দিব্যি হাসছে ওর সামনে। না, এরম তো হওয়ার কথা ছিল না। তখন হরিশ বলল, আমায় আটকাবি তুই? তোকে সাবধান করেছিলাম। এখন তুই আমার। আমার বিবেক কিছু বুঝে ওঠার আগেই ওর শব্দহীন চিৎকার করা মুখটা আটকে গেল আয়নার কাঁচের ভিতরে। গ্রামবাসীরা পরের দিন বিবেককে কোথাও খুঁজে পেল না, কিন্তু ওর টেবিলের উপর রাখা আয়নার কাঁচটা ওরকম ঘোলাটে হয়ে গেল কি করে তা কেউ বুঝতে পারেনি। রায়মাটাং জঙ্গলে কোনো শব্দ নেই। একটানা ঝিঁঝির ডাক যেন এই নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে তুলেছে। 5 বন্ধু, মেঘা, রাহুল, তীর্থ, অহনা আর হিয়া সেই জঙ্গলের মধ্যে সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে। বিকেলের পড়ন্ত রোদ জঙ্গলের ভিতর এক রহস্যময় আলো আঁধারি তৈরি করেছে। লম্বা গাছগুলোর ছায়া দেখে মনে হচ্ছে ওগুলো গাছ নয়, জঙ্গলের দৈত্য। হিয়া সকলের থেকে একটু পিছিয়ে পড়েছে। ও নার্ভাসলি চারিদিকটা দেখে বলল, এই তোরা এরকম এগিয়ে যাচ্ছিস কেন? আমার কিন্তু বেশ ভয় করছে। আমার সঙ্গে থাক। কেন যে মরতেই বিকেলবেলা তোদের সঙ্গেই জঙ্গলে এলাম। তীর্থ আর রাহুল একে অন্যের দিকে তাকিয়ে হাসল। ওরা জানে
হিয়াকে নিয়ে আসার এটাই একটা মজা। যেখানে ভয়ের কোনো নামগন্ধই নেই সেখানেও হিয়া প্রচন্ড ভয় পায়। তখন ওর রকম সকম দেখে ওরা দুজন না হেসে থাকতে পারল না। তীর্থ গলা তুলে বলল, আরে ওই জন্যই তো তোকে এখানে এনেছি হিয়া। এবার মেঘা বলল, এই তোর ওর সাথে সবসময় এরকম করিস কেন? এটা ভালো না। যদিও মেঘার চোখের দুষ্টুমি বলে দিচ্ছে ও রাহুল আর তীর্থর সঙ্গেই আছে। জঙ্গলের মধ্যে পায়ে হাঁটা সরু রাস্তা দিয়ে ওরা এগিয়ে চলল। দূর থেকে শোনা যায় ওদের কথা আর হাসির শব্দ। এদিকে সূর্য প্রায় ডুবে গেছে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সারা আকাশ টকটকে লাল। হঠাৎ তীর্থ দাঁড়িয়ে গিয়ে একটা গাছের দিকে আঙুল তুলে দেখালো। তারপর গলা কাঁপিয়ে হিয়াকে বলল, ওটা কি দেখ হিয়া, দেখ দেখ দেখ, একটা মাথার খুলি। হিয়া দাঁড়িয়ে পড়ে, জিজ্ঞেস করে, কই, কোথায়? ওর গলায় আতঙ্ক। ওর দু চোখ গাছের গুঁড়িতে আটকে আছে। রাহুল এবার হেসে বলে, ধুস, একটা গাছের ডাল ভেঙে পড়েছে, তোরা পারিসও বাবা। তীর্থ হিয়ার কাঁধে হাত রেখে বলে, সত্যি বাবা, তোকে ভয় পাওয়ানো এত সোজা না। উফ। হিয়া বলে, চুপ কর তো, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। তখন আমাদের জঙ্গলে থাকা উচিত না, আমাদের ফেরা উচিত। মেঘা ওদের গাইড ধনঞ্জয়কে জিজ্ঞাসা করে এখুনি ফিরতে হবে কিনা। ধনঞ্জয় জানায় এ জঙ্গলে কোনো ভয় নেই। মাঝে মধ্যে হাতি বেরোয় ঠিকই, তবে সেটা আগে থেকেই আন্দাজ করা যায়। যদিও বিকেলের পর জঙ্গলে থাকার খুব একটা নিয়ম নেই, কিন্তু ওরা চাইলে আরো কিছুক্ষণ থাকতে পারে। হিয়ার কথাটা একদমই পছন্দ হয়নি। রাহুল বলল, ব্যাস আবার কি, আরেকটু এগোই, তারপর ফিরব। এরপরেই ঝপ করে সন্ধে নামল। ওরা বুঝতে পারেনি অন্ধকারে জঙ্গল কতটা পাল্টে যায়। কেউ যেন ওদের চারিপাশে একটা কালো দেওয়াল তুলে দিয়েছে, আর ঠান্ডা বাতাসের সাথে অচেনা শব্দ ভেসে আসছে। পাতায় পাতা ঘষার শব্দ, নাম না জানা পাখির ডাক, আর ওদের পায়ের শব্দ। অহনা বলল, এবার আর থাকার কোনো মানে নেই, ফেরার রাস্তা ধরি। মেঘাও অহনার কথায় সায় দিল। সকলেই এবার একটু ভয় পাচ্ছিল, তাই কেউ কথা বাড়ালো না। ফেরার রাস্তা ধরল ওরা। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে অন্ধকারের দেওয়াল ভেদ করে ওরা এগোতে থাকে। এমন সময় রাহুল হঠাৎ দাঁড়িয়ে পড়ে। তারপর সামনের দিকে আঙুল দেখিয়ে বলল, এই, এটা যাওয়ার সময় ছিল। ওর পিছনে বাকিরাও দাঁড়িয়ে পড়েছে। ওদের যাওয়ার রাস্তার ঠিক পাশেই একটা শ্যাওলা ঢাকা পাথর, কিন্তু পাথরের উপর যেন এক নারীর মুখ। তবে দেখে মনে হয় না সেই মুখ মানুষের খোদাই করা। হয়তো জঙ্গলে থাকতে থাকতে এমনি একটা এরকম শেপ নিয়েছে মুখটা, কিন্তু চোখ দুটো একেবারে লাল। মূর্তির সামনে কয়েকটা শুকনো ফুল ছড়ানো আর একটা আধ পোড়া ধূপ। মনে হয় না, মেঘা বলে। হিয়া এবার মুখ খোলে, এই, তোরা আমাকে ফালতু ভয় দেখানোর জন্য এইসব বলছিস, চুপ কর তো। তীর্থ এবার গলা নামিয়ে হিয়ার কাছে সরে এসে বলে, এটা বোধহয় অভিশপ্ত। এই পাথরের দেবী রাত্রিবেলা বেরিয়ে এসে মানুষকে বেঁধে ফেলে। আমরা হয়তো আর কোনোদিন আমাদের হোমস্টে খুঁজে পাবো না। এবার রাহুল মুচকি হেসে যোগ করে, চাপ নিস না হিয়া, যদি আর ফিরতে না পারি এখানেই থেকে যাব। জঙ্গলের দেবী নিশ্চয়ই এক কাপ চা খাওয়াবেন। ওর কথা শেষ হতেই বাকিরা সবাই হেসে ফেলে, শুধু হিয়ার মুখে কোনো হাসি নেই। এমন সময় ওদের গাইড বলে ওঠে, আপনারা ওই পাথরটা দেখে ভয় পাচ্ছেন? ও কিছু নয়, এইখানকার মানুষের বিশ্বাস, বুঝলেন কিনা, জঙ্গলের দেবী হিসেবে পুজো করে।
আপনারা ভয় পাবেন না, চলুন চলুন হোমস্টের দিকে চলুন। হিয়া যেন এবার একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ওরা 5 জন হাঁটতে থাকে। কিছুক্ষণ পরেই ওরা দেখতে পায় দূরে ওদের হোমস্টের আলো, আর বাঁক ঘুরলেই ওরা সেখানে পৌঁছে যাবে। হিয়া এবার বলে, কিরে, দেখেছিস তো তোদের বাজে গল্পের কোনো মানে নেই। এই দেখ, আমরা পৌঁছে গেছি। কি ভেবেছিলি আমি প্রচন্ড ভয় পেয়েছি? রাহুল বলে, না ভয় আর কই পেলি, শুধু তখন তোর মুখের একটা ছবি তুলে রাখতে হতো। হিয়া আর কথা না বাড়িয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় হোমস্টের দিকে। কিন্তু বাঁকটা নিতেই ও চমকে ওঠে, আর একটা পাও নড়তে পারে না হিয়া। হোমস্টের ব্যালকনিতে ওরা 5 জন, রাহুল, মেঘা, তীর্থ, অহনা আর হিয়া। চায়ের কাপে চুমুক দিচ্ছে ওরা। হিয়া কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই, এটা কি মজা হচ্ছে নাকি ভাই? আমারটা ভালো লাগছে না কিন্তু। এই বলে পিছন ফিরে ও কাউকে দেখতে পায় না। সবাই যেন ভ্যানিশ। কালো জঙ্গলের দেওয়াল এগিয়ে আসছে হিয়ার দিকে। ও ব্যালকনির দিকে তাকিয়ে চিৎকার করে। কেউ শুনতে পায় না হিয়ার গলা, শুধু ব্যালকনির হিয়া এবার ওর দিকে তাকায়। তার চোখের মনি লাল, ঠোঁটের কোণে অল্প হাসি। রাজীব আড়মোড়া ভেঙে একবার হাত ঘড়ির দিকে তাকায়। 8:47। ইস, আজ অফিসে একদম দেরি হয়ে গেছে। ওর কিউবিকলের পাশের বড় কাঁচের জানালাটা দিয়ে বাইরে চোখ রাখে রাজীব। নিউ টাউনের এই এলাকাটায় এখন মনে হচ্ছে যেন মাঝরাত। আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়া প্রায় নেই। আইটি পার্কগুলো রাত্রিবেলা ভূত বাংলোর মতো লাগছে। এখনও বসের হাজারো বায়নাক্কা সামলে বেহালায় ওর বাড়ি ফিরতে রোজই প্রায় রাত 11:30 বেজে যাচ্ছে। ধুর, এর নাম জীবন, রাজীব মনে মনে ভাবে। কিন্তু এখন ওকে মুখ বুঝেই সবকিছু মেনে নিতে হবে। একটু দূরেই নিজের কিউবিকলে বসে কাজ করছিল বিক্রম। বিক্রমের যদিও অন্য ডিপার্টমেন্ট, কিন্তু ওর অবস্থাও রাজীবের মতোই। ওরা 2 জন ছাড়া এই ফ্লোরে আর কোনো জনমানব নেই। কি ভাই, এবার বেরোবে নাকি? নিজের জায়গা থেকেই হাঁক পাড়ে রাজীব। বিক্রমের আঙুল রাজধানী এক্সপ্রেসের গতিতে কিবোর্ডের উপর চলছে। স্ক্রিন থেকে মুখ না সরিয়েই বিক্রম বলে, হ্যাঁ, এই হয়েই এলো বুঝলি। ডেডলাইন নিয়ে এত প্যানিক করার কোনো মানে নেই, আর 5 মিনিটেই সব শেষ হয়ে যাবে। রাজীব হেসে বলে, বাবা, এই তো 1 ঘন্টা আগে ডেডলাইন মিট করতে পারবে না ভেবে মাথার চুল ছিঁড়ছিলে, তার বেলা। এবার বিক্রম স্ক্রিন থেকে মুখ ফেরায়, ওর দিকে তাকিয়ে বলে, প্যানিক তো করিনি, আমি প্যানিকগুলো বাঁচিয়ে রাখি এমার্জেন্সির জন্য। রাজীব আর একবার ঘড়ি দেখে, তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, কয়েকদিন ধরেই রাত অবধি কাজ করছি, কিন্তু আজকে অফিসটা একটু অদ্ভুত লাগছে না? বিক্রম আবার নিজের কাজে মন দিয়েছে। ও জিজ্ঞাসা করে, কিরকম অদ্ভুত? না মানে একটু বেশি চুপ, সবকিছু কেমন যেন থমকে আছে। বিক্রম বলে, ও তোমার ঘুম হয়নি বলে এরকম মনে হচ্ছে, যাও না যাও, একটু কফি খেয়ে এসো, সব ঠিক হয়ে যাবে। রাজীব আর কথা বাড়ায় না, কিচেনের দিকে সোজা হাঁটা দেয়। কফি মেশিনের বোতাম টিপে একটা কাপ ধরে দাঁড়িয়ে থাকে তার সামনে। এমন সময় গোটা ফ্লোরের আলো একটু কেঁপে ওঠে। তারপরই কয়েক সেকেন্ডের জন্য সব অন্ধকার। রাজীব প্রথমটা একটু চমকে উঠেছিল, কিন্তু তারপরেই নিজেকে সামলে নিল।
এরকমটা হয় মাঝে মাঝে, বোধহয় কারেন্ট চলে গিয়েছে, তাই ইলেকট্রিক সাপ্লাইটা ব্যাকআপ সিস্টেমে শিফট করল। এইসব 7-5 ভাবতে ভাবতে রাজীব নিজের কফিতে চিনি ঢালে। চিনিটা গুলতে যাবে, হঠাৎ মনে হয় দূরে যেখানে কিউবিকলগুলো শেষ হচ্ছে সেখানে একটা ছায়া মূর্তি সরে গেল। রাজীব দৌড়ে বেরিয়ে আসে, চেঁচিয়ে বিক্রমকে বলে, দেখতে পেলে? তুমি দেখতে পেলে? বিক্রম কম্পিউটার থেকে মাথা তুলে জিজ্ঞাসা করে, কি দেখব? রাজীব উত্তর দেয়, ওই যে ওখানে কি একটা সরে গেল না? বিক্রম আবার কম্পিউটারের দিকে মাথা নামিয়ে বলল, ধুর, ও মনে হয় যারা ক্লিনিং স্টাফ, তুমি তাদেরকে দেখে ভয় পাচ্ছ, ছাড়ো তো। রাজীব তখনই চেঁচিয়ে উঠল, ওই যে আবার দেখতে পেলাম, এখানে তো এখন কারো থাকার কথা নয়। এবার বিক্রমও উঠে দাঁড়ায়, তারপর বলল, চলো তো দেখে আসি। রাজীব প্রথমটা একটু ভয় পায়, কিন্তু তারপর ভাবে ওরা ইয়াং ছেলে, কেউ যদি খারাপ মতলব নিয়েও ঢোকে, ওরা দুজনে মিলে তাদের মোকাবিলা করতে পারবে না। দুজনই সন্তর্পণে এগোতে থাকে করিডোরের শেষ প্রান্তে। এদিকের আলোগুলো বন্ধ, শুধু দরজার পাশে লাল গ্লো সাইনে লেখা এক্সিট শব্দটা জলজল করছে। এমন সময় ফাইল ক্যাবিনেটে একটা শব্দ শুনতে পেয়ে ওরা থমকে দাঁড়ায়। বিক্রম বলে, ও কিছু নয়, ওটা বোধহয় এসির হাওয়া বইছে, এই এদিকের এসিগুলো এমনিই গন্ডগোলের। ওরা আর কথা বাড়ায় না, আর একটু এগিয়ে পৌঁছে যায় কিউবিকলের শেষ প্রান্তে। কিন্তু সেখানে তো কিছুই নেই, সারি সারি ফাঁকা চেয়ার। বিক্রম এবার বলে, দেখেছ, বৃথাই ভয় পাচ্ছিলে, কিছুই নেই এখানে। রাজীবের মনটা তবুও খুঁত করছে, ও আর কথা বাড়ালো না। ওরা নিজের জায়গায় ফিরে আসতেই বাঁধল আর এক বিপদ, আবার কারেন্ট অফ। ঝুপ করে গোটা ফ্লোরটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল। বিক্রম বলল, ধুর, এত বড় একটা কোম্পানি, তাদের জেনারেটর সিস্টেমও ফেল করে যাচ্ছে, ভাল লাগে না বাবা। ভাগ্যিস সব ব্যাকআপ নেওয়া ছিল। আজ আর কাজ শেষ হবে বলে মনে হচ্ছে না। রাজীব, চলো বেরিয়ে পড়ি। রাজীব তৈরিই ছিল, ব্যাগটা কাঁধে নিয়ে বেরোতে যাবে। এমন সময় ওর মনে পড়ল কিচেনে কফি মেশিনটা এখনো চলছে, সেটা বন্ধ করে যাওয়া প্রয়োজন। ও বিক্রমকে বলল, এই একটু চলো তো আমার সাথে কিচেনে, একা একা যেতে না একটু ভয় করছে। ফোনের ফ্ল্যাশ লাইট জেলে ওরা কিচেনে ঢুকতেই বাঁধল বিপত্তি। ওদের পিছনে কিচেনের দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। রাজীব ভয়ার্ত চোখে এবার বিক্রমের দিকে তাকালো, তারপর চেঁচিয়ে উঠল, এটা কি হলো? কে 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 বাইরে কে বাইরে কে এক্ষুনি দরজা খোলো, সিকিউরিটি, দরজা খোলো। বিক্রমের মুখ দেখে বোঝা গেল বিক্রম এবার ভয় পেয়েছে। ও তাড়াতাড়ি দরজার হ্যান্ডেল ধরে একটা টান দিল, কিন্তু দরজা খুলল না। বিক্রম 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 এবার সর্বশক্তি দিয়ে দরজা ভাঙতে গেলে রাজীব চেঁচিয়ে উঠল, বিক্রম বিক্রম! রাজীবের দৃষ্টি বিস্ফারিত। সেই অন্ধকারে ফোনের ফ্ল্যাশ লাইটে বোঝা যাচ্ছে ও কফি কাপটার দিকে তাকিয়ে আছে। এবার বিক্রমও বুঝতে পারল গোটা ব্যাপারটা। কফি কাপে কোনো কফি নেই, তার বদলে একটা গাঢ় কালো পদার্থ ভর্তি। সেই পদার্থ যেন কাপ থেকে ফেটে বেরিয়ে আসতে চাইছে। বিক্রমের মুখ থেকে এবার বেরিয়ে এলো, সুমনদা। এই নামটা শোনার সঙ্গে সঙ্গেই সমস্তটা পরিষ্কার হয়ে গেল রাজীবের চোখের সামনে। কয়েক মাস আগে ওদের কেমিক্যাল ল্যাবরেটরির কিছু স্যাম্পেল এসেছিল অফিসে। রাজীব অসাবধানতাবশত সেই কাপের মতো দেখতে কন্টেনারটা নিজের টেবিলে ফেলে রেখে চলে গিয়েছিল। কাউকে কিছু না জানিয়ে সোজা বাড়ি চলে গিয়েছিল। সুমনদা
ওদের অফিসেই কাজ করত। সে অত বুঝতে না পেরে বাকি কফি কাপের সঙ্গে সেই কাপটাও নিয়ে চলে আসে ধুয়ে রাখবে বলে। সুমনদা জানতো না যে কেমিক্যালের সঙ্গে জল মিশলে তৈরি হয় একরকম বিষাক্ত গ্যাস। সুমনদাকে বাঁচানো যায়নি। এই গর্হিত অপরাধের শাস্তি হিসেবে রাজীবকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। এখন ও আবার বহাল তবিয়তে কাজ করছে। আর যাতে কোম্পানির সুনামের ক্ষতি না হয় তাই গোটাটা লুকিয়ে ফেলতে দায়িত্ব দেওয়া হয় বিক্রমকে। বিক্রম গোটা ফাইন্যান্সের ব্যাপারটা দেখাশোনা করছিল। ও জানে সুমনদার পরিবারে ওই ছিল একমাত্র আর্নিং মেম্বার। অনেকগুলো মানুষের তখন পথে বসার উপক্রম। কোম্পানি আনন্যাচারাল ডেথ বলে নামমাত্র কিছু টাকা দিয়েছিল পরিবারের হাতে। তাতে আর কদিনই বা চলে। বিক্রম সবটা বুঝতে পেরেছিল, কিন্তু ওর পক্ষেও কি বার করা সম্ভব? সদা হাস্যময় সুমনদার মৃত্যুর জন্য যারা দায়ী তারা কেউ শাস্তি পেল না। বিক্রমের ছিল হাত পা বাঁধা। আপনি বাঁচলে বাপের নাম, এই প্রবাদ বাক্য মনে রেখে ও পুরো সময় চুপ করে থেকেছে। রাজীব জানত ও একটা সেকেন্ড চান্স পেয়েছে। শুধুমাত্র এই খবর বাইরে যাতে কোনোভাবেই না যায় তাই কোম্পানি ওকে রেখে দিয়েছিল। রাজীবকেও অনেক খরচ করে পড়াশোনা করিয়েছে ওর মা বাবা। ওর চাকরি গেলে তারাও যে না খেতে পেয়ে মরবে। তাই বিবেকের দংশন ভুলে আবার কাজে মন দিয়েছিল রাজীব। কিন্তু এখন কি করবে ওরা? বিক্রম আবারও জোরে জোরে কিচেনের দরজায় ধাক্কা দেওয়া শুরু করে। রাজীবের আর মাথা কাজ করছে না। ও শূন্য দৃষ্টিতে কাপটার দিকে তাকিয়ে আছে। ও বুঝতে পারছে পাপের হাত থেকে আজকে ওর নিস্তার নেই। কাপটায় ফাটল ধরেছে। সেখান থেকে বেরিয়ে আসছে ওই কালো তরল পদার্থটা। বেরিয়ে সেটা গড়িয়ে যাচ্ছে রান্নাঘরের বেসিনের দিকে। রাজীব দেখল বেসিনের কল থেকে টুপটাপ করে ফোঁটা ফোঁটা জল পড়ছে।